তাড়াতাড়ি এটা জানো যে করণকে কে গুলি করার চেষ্টা করেছে। তাড়াতাড়ি। একদিকে তুমি আমাকে আমার অপরাধের শাস্তি দেওয়ার আগে আমার অপরাধ মনে করিয়ে দিতে চাইছো। তুমি আমার উপর গুলি চালনা করালে। আরে তুমি কি চাও বলো তো? আমাকে দোষারোপ করো না, কারণ আমি তোমার উপরে গুলি চালাতে বলি। মিথ্যে বলো না। সুমন কালকে তোমাকে যে অচেনা লোকটার সাথে কথা বলতে দেখেছিল, আজকে সুমন সেই লোকটাকেই মন্দিরে দেখতে পেয়েছে, আর ওর হাতে বন্দুক ছিল। দেখো, আমি যা অপরাধ করেছি তা মনে করার পুরোপুরি চেষ্টা করছি, আর যখন আমার মনে পড়ে যাবে তখন যা শাস্তি দেবার তুমি দিও। কিন্তু তুমি যদি আমার মরামুখী দেখতে যাও তাহলে এখনই বলো যে আমি কি এমন অপরাধ করেছি যার শাস্তি মৃত্যু। তুমি যে অপরাধটা করেছো না, তার শাস্তি মৃত্যুই। কিন্তু এখন তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার উপরে গুলি চালাতে বলিনি। কারণ যতক্ষণ না তুমি এটা বুঝতে পারছো যে তোমার জন্য আমার জীবনে কত বড় ঝড় নেমে এসেছে, আমি তোমাকে মরতে দেব না। তাহলে ওই লোকটাকেই ছিল যে মন্দিরে আমার উপর গুলি চালিয়েছিল? তুমি তো দেখছি আমার প্ল্যানে জল ঢেলে দেবে। আমি তোমাকে বারণ করেছিলাম তো, তবুও তুমি করণের উপরে গুলি চালালে। আমি বলেছিলাম না করণের থেকে দূরে থাকতে? কিন্তু তুমি শুনলে না। তারপর যখন জিজ্ঞেস করলাম ওকে কে গুলি করলো, খোঁজ করো সেটা, আর তুমি কায়দা করে কথা ঘুরিয়ে দিলে। তুমি কেন বুঝতে পারছো না? আমি করণকে ওর অন্যায়ের শাস্তি দেওয়ার আগে ওর অন্যায়কে মনে করিয়ে দিতে চাই, কিন্তু তুমি তো দেখছি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, পারো। তোমার ধৈর্য থাকতে পারে, কিন্তু আমার ধৈর্য নেই। আমার একেবারেই ধৈর্য নেই। আমি শুধু এটুকু জানি যে ওই করণই আমাদের দোষী, আর ওর সেই দোষের শাস্তি পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। কতদিন আমি অপেক্ষা করব ওর স্মৃতি ফিরে আসার? আর কেন বা করবো আমি অপেক্ষা? কারণ ও তোমার থেকেও আমার কাছে বেশি দোষী। আমি চাই যে ওর দোষের শাস্তি ওকে মনে করিয়ে করিয়ে ওকে কষ্ট দিতে থাকি। গুলি করে প্রাণ নিয়ে নেওয়াটা কোনো শাস্তি না। কিন্তু ও যে দোষ করেছে তারপরেও জীবিত দেখে আমি যে তিলে তিলে মরছি। তুমি কি মনে করছো আমি খুব শান্তিতে আছি? করণকে দেখে আমার ভিতরে কি হয় কখনো সেই ব্যাপারে ভেবেছো তুমি? না, যতক্ষণ না ওর স্মৃতি ফিরে আসছে ততক্ষণ তোমাকে ধৈর্য ধরতেই হবে। আর দয়া করে তুমি করণের থেকে আর ওই বাড়ি থেকে দূরে থাকো, কারণ সুমন তোমাকে দেখে ফেলেছে। এমনটা আবার না হয় যেন ওর সন্দেহ সত্যি না হয়ে যায়। সুমন, ওই মেয়েটা সত্যিই খুব বিপজ্জনক। আমার মনে হয় বাড়ির সবাইকে। না কার্তিক, করণ আমাকে কথা দিতে বলেছে যে এই কথাটা যেন আমি কাউকে না বলি। ওই সমস্যাটা নিজেই সমাধান করতে চায়। কিন্তু সুমন, বাড়ির লোক যে করণ আর পারোর বিয়ে দিতে চাইছে। তুমি দেখলে তো, পারো পণ্ডিত মশাইয়ের কথা অমান্য করে বিয়ের ডেটটাও তাড়াতাড়ি ঠিক করে নিল। ঈশ্বরই জানে যে ও কি করতে চাইছে। বিয়েটাকে কি আর অন্য কোনোভাবে আটকানো যাবে না? আছে, একটা পথ আছে, আর সেটা হলো পারোর সত্যিটা যেন আমরা বাড়ির সবাইকে বলে দিই, আর মন্দিরের ওই ঘটনাটার কথাও বলে দিই। কিন্তু আমি কি করতে পারি কার্তিক? করণ তো আমাকে এটা কাউকেই বলতে বারণ করেছে। দেখো, আমাদের করণের সব কথা শুনতে হবে সেটা তো আর কোথাও লেখা নেই। আমাদের কিছু একটা করতেই হবে, তাই না? আরে হ্যাঁ, তোরা মন্দির থেকে ফিরেও চলে এলি? সুমন মা, বিয়ের অনেক জোগাড় করতে হবে, চল। মা আমি ভাবছিলাম যে পারো পুরোহিত মশাইয়ের কাছ থেকে যে শুভক্ষণটা জেনেছেন, সেই বিষয়টা পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমি আরেকবার জেনে নেব।
পুরোহিত মশাইয়ের মনেও তো এই শুভক্ষণ নিয়ে একটু সংশয় ছিল। সুমন, তোর এত চিন্তা কেন হচ্ছে বলতো মা? পুরোহিত মশাই বলেছিলেন না যে শনি মহারাজের পুজো করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো শনি মহারাজেরও পুজো করব মা। আমার মন বলছে যে সবকিছু এবার ঠিকই হবে। আর মা, তুই তো জানিস বল যে করণ একেবারে ভুল পথে চলে গেছে, আর এখন তো ওই বিয়েটা করতে রাজি হয়ে গেছে। ব্যাস, আমি এবার দেখতে চাই যে ও সংসার করছে। তোরা এত ভাবিস না মা, চল, অনেক জোগাড় করতে হবে। চলে আয় কার্তিক। বসুন। বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? ডাক্তারবাবু, আপনার মনে থাকবে যে আমি এখানে এই হসপিটালেই কোমার পেশেন্ট ছিলাম, আর আপনি আমার কেসটা হ্যান্ডেল করেছিলেন। হ্যাঁ, ঠিক কি বলছেন? তাহলে আপনি আমাকে কয়েকটা ইনফরমেশন দিতে পারবেন যে আমি এখানে কিভাবে এলাম, কে আমাকে নিয়ে এসেছিল, আর আমাকে যারা অ্যাডমিট করেছিল তারা আমাকে কোথায় কি অবস্থায় পেয়েছিল? জাস্ট আ মিনিট। হ্যাঁ, দেখুন, আপনার রেকর্ড শো করছে এটাই, যারা আপনাকে এখানে অ্যাডমিট করেছিল তারা আপনার ব্যাপারে কিচ্ছু জানতো না। আপনাকে তারা কোথায় পেয়েছে এবং কিভাবে পেয়েছে সেই ব্যাপারে এই ফাইলে কিচ্ছু লেখা নেই। কিন্তু হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলতে পারি, যখন আপনাকে এখানে নিয়ে আসা হয়েছিল আপনার কন্ডিশন খুবই খারাপ ছিল। মনে হচ্ছিল কেউ আপনাকে বাজেভাবে মেরেছে। আর হ্যাঁ, আপনার মাথার পেছন দিকটাতে যে বড়সড় আঘাতটা লেগেছিল সেটা ঠিক হতে অনেক সময় লেগেছিল। দাঁড়ান, আপনাকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এখানে আপনার আঘাত লেগেছিল। মনে হয় কেউ আপনাকে হাতুড়ি দিয়ে বা কোনো ভারী কিছু দিয়ে আঘাত করেছিল। মিস্টার করণ, আপনার কি কিছুই মনে নেই এই ব্যাপারে? ছাড়ো। আমি আপনি কিছু বললেন? না, কিছু না। থ্যাঙ্কস ডক্টর। মা, আমার মনে হয় এই শাড়িটা পারোকে পরলে খুব মানাবে। আজ সন্ধেবেলায়ও এটা পরুক। হ্যাঁ বৌমা, ঠিক আছে, আমি ওকে এটা দিয়ে আসি। আচ্ছা। আরে সুমন, ভালো হয়েছে তুই এসেছিস। আচ্ছা দেখ তো, এই শাড়িটা পারোকে কেমন মানাবে? আজ সন্ধেবেলা পরবে। হ্যাঁ মা, খুব সুন্দর। আমি জানতাম তোর আমার পছন্দ ঠিক পছন্দ হবে। আমি ওকে এটা দিয়ে আসি। হ্যাঁ মা, মা আমার এখনো মনে হচ্ছে যে আমরা বড্ড তাড়াহুড়ো করে ফেলছি। তুই এভাবে কেন বলছিস সুমন? তুই তোর চিন্তাটা আমাকে আরো একবার বলছিস। তোর মনে কি চলছে সেটা আমাকে পরিষ্কার করে বলছিস না কেন? হ্যাঁ সুমন মা, আমাদের তো মনে হয়েছিল তোর পারোকে খুব ভালো লাগে, তাহলে হঠাৎ এসব কেন? না ঠাকুমা, আসলে আমার মনে হলো যে করণ যেন এখনো মন থেকে এই বিয়েটা করতে চাইছে না। ও নিজের অতীত নিয়ে এখনো বেশ চিন্তিত, আর এখনো পর্যন্ত ওর কিছু তো মনেও পড়েনি। সুমন, আমরা শুধু আশা আর প্রার্থনা করতে পারি যাতে করণের সবকিছু মনে পড়ে যায়।
হতেও তো পারে যে কোনো কিছু মনে পড়ার আগেই ও পারোকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নেয়। আমি তোর চিন্তাটা বুঝতে পারছি মা, আর সেটাকে আমি সম্মানও করছি, কিন্তু আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে। এই বিয়েটা করণের জন্য খুব দরকার সুমন। এই বিয়েটা করণের জীবনটাকে শান্ত করার জন্য সঠিক সিদ্ধান্ত। সবকিছু ঠিক হবে রে মা, আমি এটা পারোকে দিয়ে আসছি। পারো, পারো মা, আজ সন্ধেবেলায় এটা পড়ো। মা, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আজকের অনুষ্ঠানে আমি এই শাড়িটা পরবো। আসলে কি বলুন তো, এই শাড়িটা উনি আমাকে খুব ভালোবেসে গ্রামে থাকতে দিয়েছিলেন। এই শাড়িটা আজকে সন্ধেবেলা পরি না। আচ্ছা পড়ো, আমি তো বলছি নিজেকে করণের ভালোবাসার রঙে রাঙিয়ে তোল। তুমি তো এমনিই খুব সুন্দর, আর ওর দেওয়া উপহার পড়লে তোমাকে আরো সুন্দর লাগবে। আর হ্যাঁ, এই গয়নাগুলো কিন্তু অবশ্যই পরো এর সাথে। তোমার যেমন ভালো লাগে সেভাবেই সাজো। তৈরি হয়ে তাড়াতাড়ি নিচে চলে এসো, কেমন? আমাকে ক্ষমা করে দেবেন মা, আমি আপনাকে মিথ্যে বলেছি। কখনো কখনো উদ্দেশ্যে পৌঁছানোর জন্যে এরকম রাস্তা নিতেই হয়। ক্ষমা করে দেবেন। এই লাগেনি তো? করণের কথা ভাবছিলে তাই তো? খুব ভালোবাসো না ওকে? হ্যাঁ দিদি, খুব ভালোবাসি আমি। দাও না, আমি করে দিচ্ছি। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি আর করণ দুজনে কতটা আলাদা। আমি তো অবাক হয়ে যাই ভেবে দুজনের মধ্যে ভালোবাসা হলো কিভাবে। সত্যি কথা বলতে আমিও কখনো কখনো এটাই ভাবি, কিন্তু ওই যে বলে না, নিজের নিজের পছন্দ, নিজের নিজের দৃষ্টিভঙ্গি। হতেই পারে কিছু মানুষের ক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গি আলাদা, আবার সেই মানুষটার কাছে আমার দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই একই দৃষ্টিভঙ্গি যদি কারোর সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো? যাকগে, ছাড়ো। চলো, আজ আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিই। শাড়িটাও কিন্তু তৈরি। আর তাছাড়াও আজ তোমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন তো। হ্যাঁ দিদি, আজ আমার জীবনে সত্যি একটা গুরুত্বপূর্ণ দিন। চলো। গুড্ডি, এই নে গান বাজনা এবার শুরু করে দে।
কাদম্বরী, নিজের হবু বৌমাকে ডাকো। কোথায় সে? ব্যাস এই তো চলে আসবে। আরে করণ, যা গিয়ে একটু পারোকে ডেকে নিয়ে আয়, বল সবাই অপেক্ষা করছে। এসো বৌমা। এই নীল রঙের শাড়িটা আমাকে খুব মানায়, তাই না বিকাশ? নীল রঙের শাড়িতে আমাকে ভালো মানায়, তাই না বিকাশ? পারো, এসো মা। এবারের অতীতের অন্ধকারে যাকে দেখতে পেলাম, তাতে জানি না কে ছিল সে। ওই মুখটা তো অন্য কারোর ছিল, একদম আলাদা। কে ছিল ও? মনে করো, চেষ্টা করো, সবকিছু মনে পড়ে যাবে তোমার। এইবার যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ, তুমি কোথাও যেতে পারবে না। এই ছবিটা দেখো। কে ছিল ও? আমি কার মুখটা দেখতে পেলাম? ওটা কে ছিল? ড্যামেট, ওটা কে ছিল? নীল রঙের শাড়িতে আমাকে ভালো মানায়, তাই না বিকাশ? আমি ওকে চিনি, আমি চিনি ওকে।